আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পর্কের বন্ধন গল্পের ৯ নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। উনি বললেন, না, বাজি খেলছি, যখন খেলা শেষ হবে তখন বাসায় ফিরবো, এর আগে নয়। হয়তো রাতে নাও ফিরতে পারি। আমি বললাম, ও। মনটা খারাপ হয়ে গেল ওনার কথাগুলো শুনে। ওনার কথাগুলো কোনোটাই যুক্তিহীন হয়নি, দোষটা আমারই। আমি তো ওনাকে দূরে সরিয়ে দিয়েছি। আমি বললাম, আম্মু, শাশুড়িমা শুয়ে আছেন। ওনার পাশে শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আম্মু বলল, বলো। আমি বললাম, আপনার ছেলে কি আগে থেকে এমন ছিল? আম্মু বলল, কেমন? আমি বললাম, এই যে রাতে ক্যারাম খেলে। আম্মু বলল, আজকাল কি এমন করেছে? আমি বললাম, একটু আগে কল করেছি। উনি বলল, ক্যারাম খেলছে। আম্মু বলল, ও তো আগে এমন ছিল যখন কলেজে পড়তো, এখন তো এসব করে না, আজকাল আবার কি হয়েছে? আমি বললাম, জানি না। উনি বললেন, শোনো বৌমা, ছেলেরা সচরাচর বিয়ের পর বাইরে থাকতে চায় না। এরা কাজ শেষে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসতে চায়, কিন্তু তখন বাসায় ফিরতে চায় না যখন এরা বাসায় সুখ খুঁজে পায় না। আমি বললাম, ও। আম্মুকে জড়িয়ে ধরে শুয়ে আছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওনার এমন আচরণের দায়ভারটা আমার। শাশুড়ির সাথেই ঘুমিয়ে পড়েছি, শান্তি আছে এতে। আমার মাকে খুঁজে পাই ওনার আঁচলে। রাত 12টার দিকে উনি বাসায় আসলেন। না খেয়েই উনি শুয়ে পড়েছেন। আমাকে শাশুড়ির সাথে খেতে হয়েছে। আমি না খেলে উনি খেতেন না। ওনার ঔষধ আছে, না খেলে আবার অসুস্থ হয়ে যাবেন। ওনার পাশেই শুয়ে আছি। রুমে আসার পর থেকে উনি কোনো কথাই বলছেন না। খুব খারাপ লাগছে ওনার এই নিস্তব্ধতা। ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে খুব, কিন্তু সাহস পাচ্ছি না। দূর, সাহসের কি আছে, উনি তো আমারই। জড়িয়ে ধরে ওনার বুকে মাথাটা গুছিয়ে নিলাম। ইয়াক, কি গন্ধ! এত সিগারেট খান উনি? জানতাম না, কি বিশ্রী গন্ধ। তবুও জড়িয়ে ধরে আছি। গন্ধটা নাকে লাগছে, তবে মনের মাঝে শান্তি লাগছে। উনি ঘুমিয়ে পড়েছেন, তাই ওনার কোনো প্রতিক্রিয়া পাচ্ছি না। জেগে থাকলে হয়তো আরো মিশিয়ে নিতেন, নয়তো দূরে ঠেলে দিতেন। যাক, ভালোই হয়েছে, অন্তত দূরে তো ঠেলে দিচ্ছেন না। ঘুমে থাকার কারণে ওনাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ শুয়ে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। সকালে উঠে দেখি উনি বাহিরে বের হওয়ার জন্য তৈরি হচ্ছেন। আমি বুঝি না, এত তাড়াতাড়ি বের হন কেন? দিনমজুররাও 7টা থেকে 8টা বাজে ঘর থেকে কাজে বের হন। কি কাজ করেন উনি? আমার বোঝা বড় দায়। আমি বললাম, শুনছেন? উনি আমার দিকে তাকালেন, মুখে কোনো কথা বলছেন না। ওনার এই নিশ্চুপ থাকা আমার ভিতরটা কুকড়ে উঠছে। আমি বললাম, বলছি আজ এত তাড়াতাড়ি কেন? উনি নিশ্চুপ। আমি বললাম, আসার সময় আমার জন্য একটা জিনিস আনতে পারবেন? উনি ইশারায় বললেন, কি? আমি বললাম, একটা ফেয়ার অ্যান্ড লাভলি। কিছু না বলে উনি বেরিয়ে পড়লেন। সকালে কাজগুলো শেষ করে ওনার ডায়েরিটা হাতে নিলাম। মেয়েটার নাম অনুরিমা, খুব সুন্দর নাম। তার চোখের অসম্ভব মায়ার মতো তার নামটাও নেশায় ভরা। তার এক বান্ধবীর নাম রিনি। তার কাছ থেকে তার নাম্বারটা সংগ্রহ করি, তবে কল দেওয়ার সাহস হয়ে উঠছে না। তার চোখগুলোই দেখতে মন চায়। রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই মেয়েটি। পেজ নাম্বার 5। আজকে নাকি অনুকে দেখতে এসেছিল। বিয়েটা যদিও ঠিক হয়নি, তবুও মনের মাঝে আশঙ্কাটা গড়ে উঠল। আমাকেও তো বিয়ের জন্য চাপ দিচ্ছে। মোটামুটি নিজের পজিশনটা আর ব্যবসাগুলো ভালোই দাঁড় করিয়েছি। এখন বিয়েটা করা যায়, কিন্তু কথা হলো বাসায় বলি কি করে? অনুকে আমার পছন্দ। পেজ নাম্বার 6। আমার বোন আজকে আমাকে একটা মেয়ের পিক দেখালো। মেয়েটা নাকি আমার জন্য দেখেছে। মেয়েটার মুখের দিকে তাকানো হয়নি, তার চোখ জোড়ায় গভীরভাবে তাকালাম। না, কোনোভাবেই অনুর চোখের সাথে মিলছে না। অনুর চোখে অসম্ভব মায়া আর গভীরতা আছে। অনুর চোখ অন্য কারো কাছে পাচ্ছি না। বোনকে নিষেধ করে দিলাম, এই মেয়েটা হবে না, কিন্তু সে তো নাসরবান্দি। মেয়েটার রূপের গুণগান গেয়ে যাচ্ছে। আমার মাথায় কি এসব ঢুকে? আমার তো ওই মায়াবতী চোখের অধিকারিণী অনুকে চাই। পেজ নাম্বার 7। পড়তে যাব, হুট করেই কে যেন রুমে ঢুকলেন। আমার তো কলিজায় পানি শুকিয়ে গেল। এই বুঝি উনি এসে পড়লেন। ওনার তো আবার আসার কোনো স্টেশন নেই। হুট করে কখন যে চলে আসেন। ডায়েরিটা লুকানোর ব্যর্থ চেষ্টা করতে থাকলাম। মাথাটা তুলে তাকাতেই কলিজাটা একটু শান্তি পেল। নীলু এসেছে। নীলু রাগীভাবে বলল, এই, তুমি রুমে কি করো? আমি বললাম, এই তো বসে আছি। তুমি এখন আসছো? ও বলল, আসছি কখন সেটা বাদ দাও, আগে এটা বলো, কেমন আছো তুমি? আমি বললাম, হ্যাঁ মামি, আমি ভালো আছি। তুমি কেমন আছো? নীলু বলল, ভালো। মামা কোথায়? আমি বললাম, বাহিরে। ননদ আর নীলু আসছে। নীলু মেয়েটা যে এত দুষ্টু
আজকে থেকে বুঝতে পারছি। তবে একটা বিষয় লক্ষ্য করেছি, নীলু আসার পর থেকে শাশুড়িমার মুখে হাসিটা একটুও সরছে না। তিনি তো তার নাতনিকে নিয়ে ব্যস্ত। নাতনি কি খাবে, কি করবে, এগুলো নিয়ে উনি ব্যস্ত। রান্নাঘরে রান্না করছি, এমন সময় ননদি বলে উঠল, কি গো ভাবি, চলছে কেমন? আমি প্রশ্নতিত হয়ে তার দিকে তাকালাম। আপু বলল, ভাই আমার কেমন? এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি বললাম, আপনার ভাইকে বুঝবে, তাও আবার আমি? আপু বলল, কেন, বোঝার কি আছে? আমি বললাম, ওনাকে বুঝতে বোধহয় আমার পুরো জন্মটা কম পড়ে যাবে। আপু বলল, তাই? আমি বললাম, তবে আপু একটা কথা বলো তো। আপু বলল, কি? আমি বললাম, আপনার ভাই এত রাত করে কেন বাসায় ফিরে? আপু বলল, কেন, ও তো রাত 10টার আগেই বাসায় ফিরে। আমি বললাম, কালকে একটাই আসছে। আপু বলল, এত রাত পর্যন্ত কি করেছে? আমি বললাম, ক্যারাম খেলেছে, সাথে অনেক সিগারেটও খেয়েছে। আপু বলল, ক্যারাম তো খেলা ছেড়ে দিয়েছে অনেক আগেই, এখন আবার কেন খেলছে সব? সিগারেটটা ছাড়েনি, তবে এত বেশি খায় না। আমি বললাম, জানি না, তবে ইদানিং খুব বেড়ে গেছে। আপু বলল, ওকে একটু সময় দাও, বুঝতে চেষ্টা করো, দেখবা বুঝে যাবে। জানো আমার ভাইটা কেমন ছিল? আমি বললাম, কেমন? আপু বলল, ও অনেক বেখেয়ালি ছিল, খেলাধুলা, আড্ডা এসব ছাড়া কিছুই বুঝতে পারতো না। আম্মু খুব চিন্তায় ছিল, একদিন আম্মুকে নিয়ে চিন্তা করতে করতে কেঁদে দিয়েছে। ও আম্মুর কান্নাটা সহ্য করতে পারেনি, এরপর থেকে সব ছেড়ে দিয়েছে। ও যে এতটা বদলে যাবে বা এতটা কেয়ারফুল হবে, এটা ওকে দেখে তখন কেউ বুঝতে পারেনি। এই যে ওর এত ব্যবসা দেখছো, ও এসব নিজ হাতে দাঁড় করিয়েছে, সবকিছুই শূন্য ছিল। বাবা আমাদের ছেড়ে ছোটবেলায় পরলোক গমন করেছেন। আমি বললাম, ও। আপু বলল, তোমার কাছে একটাই অনুরোধ, আমার ভাইকে কখনো কষ্ট পেতে দিও না। কষ্ট জিনিস এটা কখনো সে বুঝেনি। পুরুষ হিসেবে কর্মের ক্ষেত্রে কেউ এতটা কষ্ট করে না, তবে সংসারের কষ্টটা কখনো সে পায়নি। ভালোবাসার ব্যর্থ হওয়ার কষ্টটাও কখনো অনুভব করতে পারেনি, কারণ ও প্রেম ভালোবাসার বয়সে সংসার আর কর্মে ব্যস্ততায় কাটিয়েছে। আমি বললাম, হ্যাঁ। আপু বলল, এই যে শরীরটা দেখছো না কতটা শুকানো, এটা দেখে কেউ বলবে না ও জিম করে। আমি বললাম, উনি তো জিমই করে। আপু বলল, না, ও কখনো জিম করেনি। আমি বললাম, তো জিম না করলে ওনার শরীরটা এমন হলো কি করে? আপু বলল, এখন তো কোনো ভারী কাজ করে না, শুধু ঘুরে ঘুরে দেখাশোনা করে। তবে প্রথম প্রথম ও নিজেই কাজগুলো করত, কঠোর পরিশ্রমের কারণে ওর শরীরটা এমন হয়ে গেছে, জিম করার কোনো দরকার হয়নি। আমি বললাম, ও। আপু বলল, আরে ও তো এখন একটু ভালোভাবে চলে, আগে তাও চলতো না। আমার বকুনি খেয়ে সোজা হয়েছে, আর বকুনিটা নীলুকে দিয়ে করিয়েছি, আর বাকিটা তুমি করবা। আমি বললাম, ওকে আপু। রাতে উনি আজকে তাড়াতাড়ি বাসায় ফিরেছেন। আপুরা আসার পর থেকে পুচকিটা অনেকবার কল দিয়েছে। উনি আসতেই পুচকিটা তার মামুকে ঘিরে ধরেছে। দুনিয়ার যত সব আজগুবি কথা আছে তারা মামু ভাগিনা বলে চলেছে। আমি বললাম, আপু এরা এসব কোথা থেকে পায়? আপু বলল, দেখতেই তো পাচ্ছ। আমি বললাম, ভেড়ার দুধ কি কেউ খায়? আপু বলল, পাবে কোথায়? আমি বললাম, এই যে ওরা বলছে। আপু বলল, আরে ওদের কথা কান দিও না, তুমি তোমার কাজে মনোযোগ দাও। খেতে বসেছি, শাশুড়ি আর ওনার মাঝখানে নীলু বসেছে। সে কোনো প্লেট নেয়নি, নানু আর মামুর কাছ থেকেই খাচ্ছে। নীলু ওদের মধ্যমণি, নীলুকে পেলে মার ছেলের আর কিছু লাগে না। আর পুচকিটাও এদেরকে মায়া লাগিয়ে রেখেছে, দেখতে ভালোই লাগছে। আসলে বাড়ির ছোট বাচ্চাগুলো ঘর মাতিয়ে রাখে। রুমে বসে আছি, উনি রুমে এসে একটা ব্যাগ থেকে 1 গাঁটি টাকা বের করলেন। আমি অবাক হয়ে বললাম, ওমা এত টাকা? উনি বলল, কি হয়েছে? আমি বললাম, এতগুলো টাকা? উনি বলল, আরে সকালে একজনকে দিতে হবে, তাই নিয়ে আসছি। উনার সাথে কথা বলা শেষ করে উনার বুকে যে মাথা রাখতে যাব, তখনই উনি ঘুরে গেলেন। কেমনটা লাগে? জেগেই তো আছেন উনি, ইচ্ছে করেই এমন করছেন। বাহ রে, আমারও তো একটা আত্মসম্মান আছে। ধুর, ধরলাম না উনাকে জড়িয়ে। আমিও পাশ ঘুরে শুয়ে পড়লাম। ঘুম বাবাজি ধরা দিচ্ছে না চোখে। মনটা চায় উনাকে জড়িয়ে ধরতে, কিন্তু উনি তো উপাস হয়ে শুয়ে আছে। আমারও তো একটা সম্মান আছে। দূর, উনার সাথে আবার সম্মান টম্মান। উনি তো আমার, আমিও উনার। এতে উনি চান বা না চান, আমার ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। এতে কার কি? যা হবার হবে। আমার বরই তো। ওনাকে জড়িয়ে ধরলাম। হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো জেগে থেকেও ঘুমের অভিনয় করছে। যদি উনি জেগে থাকেন তাহলে তো নিশ্চয়ই
উনি আমাকে অনুভব করছেন। তবে কেন এত এড়িয়ে চলছেন আমায়? এতক্ষণ যদিও ওনাকে আলতো করে জড়িয়ে ধরেছিলাম, তবে এখন ওনাকে খুব শক্ত করে ধরলাম। এই যেন এক রাজ্য প্রশান্তি ভর করছে আমার মাঝে। ইস, এতটা সুখ কোনো প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার মাঝে। যদি কখনো প্রশ্নটার উত্তর পেতাম খুব ভালো হতো বটে। এমন ভাবে জড়িয়ে আছি ওনার মাঝে, কেউ দেখলে বলবে না যে আমরা এক বিছানায় শুয়ে আছি। নির্ঘাত বলবে এখানে একজন। আমি ওনাতে মিশে গেছি, এতটা মিশে গেছি যে দুজনায় একজনে পরিপূর্ণ। ইস, উনি যদি সাড়া দিতেন আমার ছোঁয়ায়, তাহলে অনুভূতিটা কেমন হতো। এতে আরো কত শত গুণ পূর্ণতা পেতাম আমরা দুজন। একটা দিক থেকে ভালোই হয়েছে উনি সাড়া দিচ্ছেন না আমায়। এতে আমি মিস করছি এই অনুভূতিগুলোকে। এই মিস করাটার মাঝেও যে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। এই ভালো লাগাটা অনুভূতি হতো না যদি উনি আমায় আষ্টে পিষ্টে নিতেন। ওনাকে মিশে ধরে কখন যে ঘুমিয়ে পড়ছি সে হুদিস আর নেই। ভোরে আজানের ডাকে ঘুম ভাঙলো। উনি আমার আগে উঠে মসজিদে চলে গেছেন, হয়তো হয়তো না, চলেই গেছেন। নামাজ পড়ে তসবি পড়ছিলাম, শাশুড়ি মা দিয়েছেন তসবিটা। তখনই দেখলাম উনি রুমে ঢুকলেন, হাতে একটা কাপ চা খাচ্ছেন। উনি বিছানার এক পাশে বসে আছেন। উনি হুট করে চায়ের কাপে চুমু দিতে দিতে বললেন একটু জোরে পড়লে ভালো হতো। আমি একটু জোরে পড়া শুরু করলাম। উনি মনোযোগ দিয়ে শুনছেন আমার এই তেলাওয়াত। পড়ায় মনোযোগ ছিল এতক্ষণ, আমার ওনার দিকে খেয়ালই ছিল না। তসবি বন্ধ করে ওনার দিকে তাকাতে আমি অবাক। লোকটা চায়ের কাপটা বিছানার একপাশে রেখে ঘুমিয়ে পড়েছেন। পুরো চাটা শেষও করেনি।